সবাইকে গার্ডেন রিচ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কফি গাছ সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করা হবে। মূলত আজকের বিষয় থাকবে কফি গাছের জন্য কেমন মাটি আমরা নেব, কী রকম ওয়েদার এটি পছন্দ করে, মোটামুটি কতগুলি কমার্শিয়াল জাত রয়েছে, সেই জাতগুলি তাদের মধ্যে ক্রস করে তৈরি করা হয়েছে, কিভাবে এই গাছ আপনারা লাগাবেন এবং প্রুডিং সম্পর্কে একটু ধারণা দেব। চারা অবস্থায় কী কী রোগ আসতে পারে তার প্রতিকার, এবং বড় হয়ে ফল ধরলে তখন কী কী রোগ আসতে পারে তার প্রতিকার। এটিকে কখন হারভেস্ট করতে হয় এবং এর থেকে কিভাবে বাড়িতে কফি পাউডার তৈরি করবেন সেটাও বলবো। ভিডিওটি কফি গাছের একদম কমপ্লিট ভিডিও হবে, তো চলুন শুরু করি। কফি ট্রপিক্যাল রেন ফরেস্টের একটি গাছ। কফি আমাদের দেশীয় ফল নয়। কফি ভারতে কিভাবে আসলো সেই ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। 1617 সালের ঘটনা। আরব কান্ট্রিতে এক্সপোর্ট ট্রেডাররা কেউই চাইতো না যে কফি এর চাষ অন্য জায়গায় শুরু হোক, তাই তারা কাঁচা কফি বিন এক্সপোর্ট করার উপর কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করে। শুধুমাত্র রোস্টেড কিংবা বয়েল ফর্মেই এটিকে একমাত্র দেশের বাইরে নিয়ে যাওয়ার পারমিশন ছিল। কিন্তু বাবা বুদান নামের একজন ব্যক্তি কফি এর স্বাদে মুগ্ধ হয়ে ইন্ডিয়াতে নিয়ে আসার কথা ভাবেন। বলা হয় তখন তিনি নিজের দাড়িতে লুকিয়ে 7টি কফির বিন ইন্ডিয়াতে আনেন এবং কর্ণাটকের চিকমাগালুর নামক স্থানে রোপণ করেন। পরে মূলত সাউথ ইন্ডিয়াতেই ব্রিটিশেরা প্রথম কমার্শিয়াল কফি প্লান্টেশন ইন্ট্রোডিউস করে। কফি গাছ আর্দ্রতাযুক্ত আবহাওয়া খুব পছন্দ করে। শুষ্ক আবহাওয়া বা খরাপ্রবণ এরিয়াতে এই কফি গাছ ভালো গ্রোথ নেয় না। বর্তমানে ট্রেডিশনালভাবে কর্ণাটক সব থেকে বেশি কফি উৎপাদন করে, এরপর কেরালা এবং তারপর তামিলনাড়ু। এছাড়া নন ট্রেডিশনাল স্টেট যেমন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এছাড়াও কিছু নর্থ ইস্ট স্টেট কফি উৎপাদন করে থাকে। কমার্শিয়াল কফি প্রোডাকশন মূলত করা হয় দুটো ভ্যারাইটি এর কফি দিয়ে, যার মধ্যে একটি হলো অ্যারাবিকা এবং আরও একটি হলো রোবুস্টা। প্রথমে আসি অ্যারাবিকা কফিতে। অ্যারাবিকা কফি একটু উঁচু জায়গায় ভালো গ্রো হয়, মোটামুটি সমুদ্র লেভেল থেকে 1000 থেকে 1500 মিটার উপরে। এটি একটি সেলফ ক্লরিনেটিং ভ্যারাইটি। এই কফি এর স্বাদ খুবই ভালো হয় এবং ক্যাফিনের পরিমাণও কম থাকে। কিন্তু এই ভ্যারাইটি বেশ কিছু ডিজিজ দ্বারা আক্রান্ত হতে পারে এবং বেশ কিছু পোকার আক্রমণও লক্ষ্য করা যায়। সেগুলো সম্পর্কে পরে আসছি। এই ভ্যারাইটি রোবুস্টা ভ্যারাইটি এর থেকে একটু খাটো প্রকৃতির। এর পাতা একদম ডিপ গ্রিন কালার হয় এবং এই ভ্যারাইটিতে মার্চ এপ্রিল মাসে ফুল আসে এবং সেই ফুল থেকে ফল পেকে রেডি হতে 8 থেকে 9 মাস সময় লাগে। এই গাছ 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সব থেকে ভালো গ্রো হয়। এবার আসি রোবুস্টা কফি ভ্যারাইটিতে। রোবুস্টা কফি একটু নিচু জমিতেও খাপ খাইয়ে নিতে পারে। এই কফির চাষ মোটামুটি সমুদ্র লেভেল থেকে 600 থেকে 1100 মিটার উঁচু জায়গায় করা সম্ভব। এটি একটি ক্রস পলিনেটিং ভ্যারাইটি। এই কফি অ্যারাবিকা কফি এর থেকে খেতে একটু কম ভালো। এতে অ্যারাবিকা এর থেকে বেশি পরিমাণে ক্যাফিন থাকে। তবে মেজর ডিজিজ বা পেস্ট অ্যাটাক অ্যারাবিকা কফি এর থেকে এই ভ্যারাইটিতে খুব কম লাগে। এই ভ্যারাইটি এর গাছের পাতার রং একটু হালকা সবুজ হয় অ্যারাবিকা এর থেকে, তবে এতে অ্যারাবিকা এর থেকে অনেক বেশি ফ্লাওয়ার বাড ফর্মেশন হয় প্রত্যেক নোডে। এই ভ্যারাইটিতে নভেম্বর থেকে জানুয়ারিতে ফুল আসে এবং সেই ফুল থেকে ফল পেকে রেডি হতে 10 থেকে 11 মাস সময় লাগে। এই গাছ 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো গ্রো হয়। আমার বলা এই ওয়েদার কন্ডিশন এ কফি সব থেকে ভালো গ্রো হয়, তাই বলে এই ওয়েদারেই একমাত্র কফি ফলানো সম্ভব এরকম কোনো কথা নেই। অ্যারাবিকা এবং রোবুস্টা কফি এর মধ্যে বেশ অনেক জাত রয়েছে, যেগুলো উল্লেখ করা
ওয়েদার ছাড়াও নিজেকে বিভিন্ন ওয়েদারে খাপ খাইয়ে নিতে পারে। সেই সমস্ত জাত সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু কফি একটি ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়া এর গাছ, তাই কফি গাছ বৃষ্টি খুব পছন্দ করে। এটিকে বড় গাছের ছায়াযুক্ত জায়গায় চাষ করা হয়। উদাহরণে বলা যায় কফি গাছ লাগানো হলো এবং তার সাথে নির্দিষ্ট দূরত্ব বরাবর সুপারি গাছ লাগানো হলো, যাতে আর্টিফিশিয়ালি সেই ট্রপিক্যাল রেন ফরেস্ট এর মতো ওয়েদার কন্ডিশন তৈরি করা যেতে পারে। কফি গাছ ওয়েল ড্রেনেজ, অর্গ্যানিক নিউট্রিয়েন্টে ভরপুর কিছুটা অ্যাসিডিক মাটি পছন্দ করে। এই গাছের জন্য মাটির পিএইচ 6 থেকে 6.5 রাখলে সবচেয়ে ভালো হয়। যদি আপনারা টবে গাছটি লাগান, তাহলে অর্গানিক কম্পোনেন্ট দিয়ে মাটি তৈরি করবেন। রাসায়নিক কোনো জিনিস না দেওয়াই ভালো। আর মাটির পিএইচ কমানোর জন্য আপনারা মাটিতে দানা সালফার ইউজ করতে পারেন। প্রত্যেক 12 ইঞ্চি টবে 2 থেকে 3 মাস অন্তর 1 টেবিল চামচ করে দিতে পারেন। যদিও সেটা মাটির পিএইচ মেপে তারপর দেওয়াই ভালো হবে। দানা সালফার খুব স্লো রিলিজিং, তাই এটি মাটির সাথে মিশতে অনেক সময় লাগে। আর স্লো রিলিজিং হওয়ার ফলে গাছ নিজের চাহিদা অনুযায়ী ইনটেক করতে পারে। মোটামুটিভাবে আমি যেটুকু ইনফরমেশন সংগ্রহ করতে পেরেছি, তাতে অ্যারাবিকা ভ্যারাইটি কফি এর অনেক জাত রয়েছে, যার মধ্যে 13টি কমার্শিয়াল জাত রয়েছে এবং রোবুস্টা ভ্যারাইটির এর মধ্যে 3টি কমার্শিয়াল জাত রয়েছে। তো চলুন অ্যারাবিকা এবং রোবস্টা কফি ভ্যারাইটি সম্পর্কে কিছু তথ্য আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করি অ্যারাবিকা কফি এর সাব ভ্যারাইটি নিয়ে। প্রথম ভ্যারাইটি হলো S795। এখানে এস কথার অর্থ হলো সিলেকশন। এই জাতটি S288 এবং কেন্টস নামক দুটি ভ্যারাইটি এর মধ্যে ক্রস ব্রিডিং করে তৈরি করা হয়েছে। 10 স্কোয়ার মিটার জমিতে 2000 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটি লিফ রাস্ট ডিজিজের ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রেনে রেজিস্ট্যান্ট, কিন্তু 8 নম্বর স্ট্রেনে এটি আক্রান্ত হতে পারে। লিফ রাস্ট ডিজিজ সম্পর্কে একটু পরে আসছি, আপাতত এই কথাটিকে অ্যাকসেপ্ট করে রাখুন। দ্বিতীয় ভ্যারাইটি হলো SLN5A। এখানে SLN কথার অর্থ হলো সিলেকশন লাইন নাম্বার এবং যে 5A রয়েছে সেটা ডিফাইন করে সেই স্পেসিফিক লাইন বা সিলেকশনটিকে। এটি দেবমাচি এবং S881 নামক দুটি জাত এর ক্রসে তৈরি করা হয়েছে। এই জাত ভেজিটেটিভ গ্রোথ বেশি দেখায়। এর পাতা বেশ মোটা এবং ছোট হয়ে থাকে। এটি লিফরাস্টে বেশ ভালো মতো রেজিস্ট্যান্স। এটি 10,000 স্কোয়ার মিটার জমিতে 1200 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটি অন্ধ্রপ্রদেশের সবথেকে বেশি চাষ হয়ে থাকে। এরপর আসছে SLN5B। এটি S333 এবং দেবমাচি এর মধ্যে ক্রস করে তৈরি করা হয়েছে। এই জাতটি সেমিভিগোরিয়াস। এটিও বেশ ভালো রকম লিফ রাস্ট ডিজিজ রেজিস্ট্যান্ট। এটি 10,000 স্কোয়ার মিটার জমিতে 1500 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম এবং এই জাত তামিলনাড়ুতে বেশ জনপ্রিয় একটি জাত। এরপর আসি SLN9। এটি হাইব্রিডো দে টিমোর বা HDT এর সাথে তাফারি কেলা নামক দুটি জাতের ক্রস। এটি একটি ন্যাচারাল হাইব্রিড, যার একটি জাত অ্যারাবিকা কফি এর ভ্যারাইটি এবং আরেকটি রোবুস্টা কফি ভ্যারাইটি এর অন্তর্গত। এই জাতটি বাকি সমস্ত অ্যারাবিকা কফি জাতের মধ্যে সবথেকে বেশি লিফরাস ডিজিজ রেজিস্ট্যান্ট। এই জাতের গাছ 10,000 স্কোয়ার মিটার জমিতে 1500 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। এরপর আসি SLN12 বা এটিকে কাভেরি নামেও ডাকা হয়ে থাকে। এটি কাটুরা এবং হাইব্রিডো দে টিমোর বা HDT এর মধ্যে ক্রস করে তৈরি করা হয়। এই জাতটি হাই ডেন্সিটি ফার্মিং এর জন্য বেশ ভালো। এই গাছের ইন্টারনোডের একটার থেকে একটা দূরত্ব খুব কম হয়ে থাকে। এটি একটি আর্লি ফ্রুটিং ভ্যারাইটি যা 10,000 স্কোয়ার মিটার জমিতে 2000 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। এরপর আসি
SLN13 বা যাকে চন্দ্রগিরি নামেও ডাকা হয়ে থাকে। এটিও একটি সেমি ডুয়ার্ফ গাছ যা ভিল্লা সার্চি এবং হাইব্রিডো দে টিমোর বা এইচডিটি এর মধ্যে ক্রস করে তৈরি করা হয়েছে। এই গাছের পাতা কালচে সবুজ হয়ে থাকে এবং নতুন বেরোচ্ছে এরম পাতার টিপগুলো হালকা সবুজ বর্ণের হয়। এটি 10,000 স্কোয়ার মিটার জমিতে 1200 থেকে 1800 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। SLN9 যে জাতটির কথা বললাম, এটি যেমন একদিকে অ্যারাবিকা এবং অন্যদিকে রোবুস্টা নামক কফি এর মধ্যে ক্রস, এটি ছিল একটি ন্যাচারাল হাইব্রিড এবং বাকি যে জাতগুলোর কথা বললাম সেগুলো সব অ্যারাবিকা কফি এর অন্তর্গত বিভিন্ন জাতগুলোর মধ্যে ক্রস করে তৈরি করা হয়েছে। কিন্তু এবার একটা জাত সম্পর্কে আলোচনা করব যা অ্যারাবিকা এবং রোবুস্টা নামক কফি এর মধ্যে আর্টিফিশিয়ালভাবে ক্রস করে তৈরি করা হয়েছে। সেটি হলো SLN6। এটি একটি ইন্টারস্পেসিফিক হাইব্রিড। এর অর্থ হলো অ্যারাবিকা কফি, যার বোটানিক্যাল নাম হলো কফি অ্যারাবিকা, এবং রোবুস্টা কফি ভ্যারাইটি যার বোটানিক্যাল নাম কফি ক্যানিফোরা, এদের মধ্যে ক্রস করে তৈরি করা হয়েছে। এখানে রোবুস্টা হিসাবে S274 এবং অ্যারাবিকা এর মধ্যে কেন্ট নামক দুটি জাতের মধ্যে ক্রস করা হয়েছে। এরপর F1 এ পাওয়া জাতের সঙ্গে আবারও কেন্টস নামক অ্যারাবিকা জাতের সঙ্গে ব্যাকক্রস করানো হয়, যাতে কেন্টস জাতের মতো ভিগোরিয়াস বুশ বা ঝোপালো ডাল পাওয়া সম্ভব হয়। এটি 10,000 স্কোয়ার মিটার জমিতে 1600 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। যে সমস্ত জাত নিয়ে আলোচনা করলাম তার মধ্যে যে জাতগুলো সব থেকে ভালো ওয়াইড রেঞ্জ এর ওয়েদারে অ্যাডাপ্টেবিলিটি দেখায় তার মধ্যে রয়েছে SLN6, SLN12, কাভেরি এবং SLN13 বা চন্দ্রগিরি। এরপর আসছি কিছু রোবুস্টা ভ্যারাইটি কফি এর মধ্যে, যার মধ্যে রয়েছে S274। এই জাতটি মাস সিলেকশন পদ্ধতিতে ডেভেলপ করা হয়েছে। খুব সহজ ভাষায় যদি বলি, মাস সিলেকশন পদ্ধতি হলো সবথেকে পুরনো একটি পদ্ধতি যার দ্বারা ভালো ভালো মাদার প্ল্যান্ট থেকে প্রাপ্য বীজ নিয়ে সেগুলোকে প্রপাগেশন করে এগিয়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ বাগানে যদি 100টা একই জাতের গাছ থাকে, তার মধ্যে যে ভালো গ্রোথ, ভালো ফ্রুট বেয়ারিং বা ভালো ডিজিজ রেজিস্ট্যান্স গাছ হবে, সেগুলোর সিডলিং নিয়ে সেগুলো থেকে চারা তৈরি করে সেই জাতটিকে আরও পিওর করা। এর দ্বারা প্রাপ্য গাছ ওয়েদার অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্রুট বেয়ারিং ক্যাপাসিটি ইত্যাদি বৃদ্ধি হয়ে থাকে এবং এতে ভেরিয়েশন লক্ষ্য করা যায়। এই সম্পর্কে আরও ডিটেলে জানতে গেলে মাস সিলেকশন সম্পর্কে গুগল বা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন। ফিরে আসছি আবার টপিকে। এই জাত 10,000 স্কোয়ার মিটার জমিতে 1000 থেকে 1200 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। তবে যদি ভালো যত্ন এবং ইরিগেশন ইউজ করা হয় তাহলে এটি প্রায় 2500 কেজি পর্যন্ত ফলন দিতে পারে। এরপর আসছি CXR। আগের মতো এটিও একটি ইন্টারস্পেসিফিক হাইব্রিড যা অ্যারাবিকা এবং রোবুস্টা কফির মধ্যে ক্রস করে তৈরি করা হয়েছে। যদি বাকি রোবুস্টা ভ্যারাইটিগুলোর মধ্যে কম্পেয়ার করা হয় তবে এই জাতটি হাই ডেন্সিটি ফার্মিংয়ের জন্য বেশ ভালো। এই জাতটিও 10,000 স্কোয়ার মিটার জমিতে 1000 থেকে 1200 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম। যদি ভালো পরিমাণে যত্ন নেওয়া হয় এবং ইরিগেশন ইউজ করা হয় তাহলে 2500 কেজি পর্যন্ত ফলন দিতে পারে। যতটুকু আলোচনা করা হলো তাতে এইটুকু অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, যদি বাগানে একটি মাত্র কফি গাছ রোপণ করতে হয় তাহলে সেটির ভ্যারাইটি অবশ্যই অ্যারাবিকা এর অন্তর্গত হতে হবে, কারণ অ্যারাবিকা কফি এটি একটি সেলফ পলিনেটিং ভ্যারাইটি। তবে যদি আপনারা এই জায়গায় রোবুস্টা কফি রোপণ করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই দুটো গাছ রোপণ করতে হবে যাতে এর পলিনেশন ভালো করে কমপ্লিট হতে পারে। বেশিরভাগ কমার্শিয়াল বাগানে রোবুস্টা নামক কফি বেশি চাষ করা হয়ে থাকে, কারণ এটি অ্যারাবিকা কফি এর থেকে অনেক বেশি। ভিডিওটির পার্ট 1 আমি এতদূর পর্যন্তই রাখছি। একটা ভিডিওর মধ্যে এত সমস্ত তথ্য তুলে ধরা বেশ কঠিন, তাই এই ভিডিওটির পার্ট 2 খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে। পার্ট 1 এর ভিডিওটি
ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।